সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থে এই চারটে সমাজের অংশকে কিন্তু যে ছুঁয়ে দেখেছে সেটা হচ্ছে বাজেট। এই বাজেট বিগত 50 বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাজেট। যেরকমটা বলা হচ্ছে বিহারমুখী বাজেট, একেবারে সেই বিহারের শাড়ি সেই লুকেই বিহার মুখাপেক্ষী বাজেট। সেই বাজেটে কটাক্ষ করে কেউ কেউ বলছে এমন যে বাংলা তো প্রাত্যই রয়ে গেল, বাংলা কি পেল এই বাজেট থেকে? বাজেটে বাংলা প্রাত্য রেখে বাকিটা ভোটের রাজনীতি করা হলো, শুধু ভোটের জন্য বাজেট। দেখুন, যারা বাজেট বোঝে না, যারা ট্রেডমিলে উঠে বাজেট করে ফেলতে পারে, যাদের অর্থনৈতিক জ্ঞানটা রয়েছে কাটমানির হিসেব করব, তোলাবাজির হিসেব করব, 25-75-এর ভাগ বুঝবো, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের মূল্যায়ন করাটাই স্বাভাবিক। প্রথম কথা, আপনি বলছেন বাংলার বঞ্চনা। বাংলার বঞ্চনা তো থাকবেই। যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততদিন যে কোনো কেন্দ্রীয় বাজেট আপনি দেখবেন, সেই বাজেটে বাংলার জন্য বরাদ্দ থেকে বাঙালি বঞ্চিত থাকবে। আপনি বলুন, কালকে বিহার 4টে এয়ারপোর্ট পেয়েছে, আপনি বলছেন তো বিহারমুখী বাজেট ওই জন্য। আমি প্রশ্ন করছি যে কলাইকুণ্ডা বাজেট এয়ারপোর্টটাকে এক্সপ্যানশনের জন্য 37 একর জমি চেয়েছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন দিলেন না রাজ্য সরকার? ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বললেই তো ডিএম জমি দিয়ে দিতে পারেন। বাগডোগরা এক্সপ্যানশনের জন্য 15 একর জমি চাওয়া হয়েছিল, 15 একর, বেশি নয়, কেন দিলেন না? ভাঙড়ে দমদম এয়ারপোর্টের একটা এক্সটেনশন তৈরির জন্য রাজ্য সরকার 26 একর জমি চেয়েছিল, রাজ্য সরকারকে চাওয়া হয়েছিল, কেন দিলেন না? আচ্ছা, আরও চলে যান আপনি, কতগুলো 6টা জায়গায় রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিল কেন্দ্র সরকার, লিখিতভাবে রাজ্য সরকার দিয়েছে যে আমরা জমি দিতে পারছি না এই মুহূর্তে। তাহলে বরাদ্দ আসবে, আপনার আমার ট্যাক্সের টাকার বরাদ্দ থাকবে, সেই টাকায় তৃণমূলের নেতাদের পকেট ভরবে, কিন্তু কাজটা হবে না। আপনি এই জন্য দেখতে চান বাজেটে বরাদ্দ? 61টা রেলের প্রজেক্ট, 56,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে এসে পড়ে রয়েছে, আনইউজড, ব্যবহারই করা যাচ্ছে না। উত্তরবঙ্গের 26টা, বাকিগুলো সব দক্ষিণবঙ্গের। এই যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মিলে 16টা রেলের প্রজেক্ট আটকে রয়েছে। কেন্দ্র সরকার তো হাজার হাজার কোটি টাকা ভরে দিয়েছে, আপনি কেন নিতে পারলেন না? গত বছরের বাজেটে একলব্য মডেল স্কুলের জন্য 26টা স্কুল তৈরির জন্য কেন্দ্র সরকার টাকা পাঠিয়ে বসে রেখেছে, সমগ্র শিক্ষা মিশন, স্কুল শিক্ষা মিশন ইত্যাদিতে। একলব্য মডেল স্কুল আপনি গিয়ে পুরুলিয়া, বাঁকুড়ায় বরাদ্দ হয়েছে, আপনি দূরবীন নিয়ে খুঁজলেও একটা স্কুল দেখতে পারবেন না। তাহলে বাজেটে টাকা দেওয়া হবে, বরাদ্দ করা হবে, সব কিছু করা হবে, কিন্তু রাজ্য সরকার যেখানে দেখবে যে না আমি এখান থেকে কাটমানি খেতে পারছি না, সেখান থেকে দেখবেন রাজ্য সরকার কোনো জমি অ্যালট করবে না, কোনো কোঅপারেশন করবে না, সহযোগিতা করবে না। ওই কালকে দেখছিলেন না, মাথায় হাত দিয়ে সৌগত রায় বসে রয়েছে, কল্যাণ ব্যানার্জি মাথায় হাত দিয়ে, ভাইপো নখ খাচ্ছে। কেন? কারণ যে বাজেটটা এসেছে এ তো ডাইরেক্ট মানুষ উপকৃত হবে, মানুষের কাছে পৌঁছে যাবে। 12 লক্ষ টাকা বা আয় অবধি ইনকাম ট্যাক্স ছাড়, তো সাধারণ মানুষ উপকৃত হবে, মধ্যবিত্ত উপকৃত হবে। তৃণমূল কাটমানিটা খাবে কোথায়? কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ 3 লক্ষ থেকে 5 লক্ষ করে দেওয়া হলো, কৃষকরা বেনিফিটেড হবে, তৃণমূল কাটমানিটা খাবে কোথায়? আপনি এই যে টিডিএস বাড়ানো হলো, বৃদ্ধদের জন্য, প্রবীণ নাগরিকদের জন্য যে এখন জীবনদায়ী ওষুধ রয়েছে, 36টা ওষুধের দাম কমিয়ে দেওয়া হলো, শুল্ক প্রত্যাহার করে দেওয়া হলো। প্রত্যেকটা জেলায় একটা করে আপনার ক্যান্সার সেন্টার তৈরি হবে। এখন ক্যান্সারের রুগী হলেই পশ্চিমবঙ্গের এমন অবস্থা হয়ে গেছে, ক্যান্সারের ট্রিটমেন্ট করতে টাটা ইয়েতে ঢুকতে হয়, মেডিকেলে যেতে হয়, মুম্বাইয়ে। এবার কেন্দ্র সরকারের উদ্যোগে প্রত্যেকটা জেলায় একটা করে ক্যান্সার সেন্টার হবে। তৃণমূল বুঝে উঠতে পারছে না যে এর মধ্যে থেকে কাটমানিটা কোথায় খাবে, তাই তৃণমূলের কাছে একটা বিহারমুখী বাজেট মনে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ জানে কৃষকের জন্য, শ্রমিকের জন্য, গিগ ওয়ার্কার্স, সুইগি, জোম্যাটোর মতো যারা ডেলিভারি বয় রয়েছে, জেপ্টোতে কাজ করছে, আমাজনে কাজ করছে, তাদের জন্য আজ পর্যন্ত কোন সরকার ভেবেছিল? আপনি আমাকে বলুন। এই পশ্চিমবঙ্গে
রেজিস্টার্ড গিগ ওয়ার্কার্স ডেলিভারি বয় রয়েছে 23 লাখ যুবক যুবতী, সাধারণত যুবক মানে এই 30, 32, 35, 20 বছরের বয়স, এরকম এই 20 থেকে 40-এর মধ্যে ছেলেগুলোকে আপনি এই গিগ ওয়ার্কার্সের মধ্যে পাবেন। এদের জীবনের লাইফের সিকিউরিটি কী রয়েছে? কে দেবে এদের লাইফের সিকিউরিটি? রাস্তা দিয়ে যায়, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু হলো, কে দেবে? স্বাস্থ্যসাথীর অবস্থা তো দেখছেন। তাদেরকে আয়ুষ্মান ভারতের আওতায় এনে তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স কে ভেবেছিল? তাদের কথা নরেন্দ্র মোদীর সরকার ভেবেছে। এই পশ্চিমবঙ্গের 23 লাখ গিগ ওয়ার্কার সেই প্রকল্পের সুবিধা পাবেন। জিজ্ঞাসা করুন গিয়ে, যারা বলছে বিহারে, শুধু বিহারের গিগ ওয়ার্কার্সরা পাবে? জিজ্ঞাসা করুন গিয়ে, এই যে গিগ ওয়ার্কার্সদের যে বিভিন্ন জায়গায় সাইকেল, মোটর সাইকেল কেনার জন্য তারা ধার করে, এবার কেন্দ্র সরকার তাদেরকে স্বল্প সুদে একটা একটা বড় অঙ্কের ঋণ দিচ্ছে। তো বাজেটটাকে নিয়ে যদি আলোচনা করতে হয়, আপনি দেখবেন বাজেটটা পুরো সর্বব্যাপী, সর্বস্পর্শী বাজেট। সমাজের এমন একটা বর্গ নেই, এমন একটা শ্রেণী নেই যাকে এই বাজেট লাভ দেয়নি কিছু। সব সমাজকে লাভ দিয়েছে। এআই টেকনোলজি কে ভেবেছে বলুন তো? আজকে আমরা দেখছি চ্যাটজিপিটির জমানায় যে হ্যাঁ আমেরিকা এগিয়ে যাচ্ছে, চীন এগিয়ে যাচ্ছে, ভারত কি করবে? পিছিয়ে থাকবে। নিউক্লিয়ার শক্তি, আপনি জানেন যে আমাদের এই কয়লা কতদিন রয়েছে, পেট্রোলিয়াম কতদিন রয়েছে। তা নিউক্লিয়ার রিসোর্স নিয়ে নিউক্লিয়ার নেটওয়ার্ক তৈরির ব্যাপারে আজ থেকে 20 বছর পরে আমার আপনার দরকার পড়বে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, ঘর চালানোর ক্ষেত্রে নিউক্লিয়ার নেটওয়ার্ক, নিউক্লিয়ার এনার্জির নেটওয়ার্ক দরকার পড়বে। সেটা নিয়ে কে ভেবেছে? নরেন্দ্র মোদীর সরকার ভেবেছে। অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়ন, দূরদর্শী সিদ্ধান্ত, বৈজ্ঞানিক অগ্রগতি এবং একই সঙ্গে সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থে এই 4টে সমাজের অংশকে কিন্তু যে ছুঁয়ে দেখেছে সেটা হচ্ছে বাজেট। এই বাজেট বিগত 50 বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাজেট, 50 বছরের ইতিহাসে। না, এখানে তো প্রশ্ন একটা থেকেই যায় যে সাধারণ মানুষ, এই যে সুকান্ত মজুমদার বলে ফেললেন, আপনার কথার মধ্যে দিয়েও প্রচ্ছন্নভাবে উঠে আসলো যে কাটমানি খাচ্ছে যে সরকার, তাদেরকে বরাদ্দ করে ঠিক এই যেভাবে টাকা ফেরত যাওয়া সবটা হচ্ছে। আমি বলছি একটা সাধারণ মানুষ, তিনি বাজারে যাবেন, তিনি তো আলু পটলের দাম বেছে দেখবেন 40 টাকারটা 30 টাকা হলো কিনা, 30 টাকারটা 50 টাকা হলো কিনা, এভাবেই দেখবে। বাজেট আবার আরেক শ্রেণী আছে, গুগলে দেখবেন যে ডলারের রেশিওটা কত ইন্ডিয়ার সঙ্গে। ঠিক এই শ্রেণীর মানুষ, তারা বঞ্চিত হচ্ছে না? এই যে সুকান্ত মজুমদার এর সঙ্গে মমতা ব্যানার্জির লড়াই, মোদির সঙ্গে মমতা ব্যানার্জির লড়াইতে সাধারণ মানুষ হারিয়ে যাচ্ছে। শুনুন না, আমি বলছি আপনি আলু পটল এই দামের কথা বলছেন, তাই তো? আমাকে দুটো প্রশ্নের উত্তর দিত। কিষাণ ক্রেডিট কার্ডে লোনের সীমা বাড়ছে, কেন্দ্র সরকার ফসলের ওপর এমএসপি বাড়াচ্ছে। আপনি জানেন আত্মহত্যাও বাড়ছে, কৃষক আত্মহত্যা। বলছি তো বাড়ছে তো, আসুন না আমি সে কথাতেও আসছি। এমএসপি বাড়াচ্ছে। ইউপিএ আমলে 2004 থেকে 2014 পর্যন্ত, আমি সব ফসল বলতে পারি, শুধু আমি ধান নিয়ে বলছি। ধানে এমএসপি বাড়িয়েছিল কেন্দ্রের সরকার ইউপিএ আমলে 10 বছরে 27%। নরেন্দ্র মোদীর সরকার 11 বছরে বাড়িয়েছে 77%, শুধুমাত্র ধানের ওপর এমএসপি। এই এমএসপি যে ধানের ওপর বাড়ানো হচ্ছে, ন্যূনতম সহায়ক মূল্য কৃষক সমাজ পাচ্ছে, তাহলে এটা দিয়ে কৃষক উপকৃত হচ্ছে না তো কে উপকৃত হচ্ছে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? আচ্ছা আপনি বলুন, এই যে ধনধান্য, প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা আনা হয়েছে কৃষকদের জন্য, যে জায়গায় প্রাকৃতিক সমস্যা সম্মুখীন হচ্ছে কৃষকরা, ধরুন পুরুলিয়ার একটা চাষি, ধরুন বাঁকুড়ার, একদম বাঁকুড়া বিষ্ণুপুর এলাকার চাষি, ওখানকার ভূপ্রাকৃতিক চরিত্র কৃষকের অনুকূল নয়, কৃষিকার্যের অনুকূল নয়। সেখানে মাইক্রো ইরিগেশন এনে, সেখানে উন্নত মানের বীজ এনে, সেখানে কম দামে ইউরিয়া সার দিয়ে ধনধান্য প্রজেক্টের আওতায় যখন একটা কৃষককে স্বাবলম্বী করে তোলা হবে, তাকে সহায়তা করা হবে, সে যখন ফসল তৈরিতে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সুবিধাটা পাবে, এর লাভটা কে তুলবে? কৃষক তুলবে। কৃষকের কাছে যখন হাতে টাকা থাকবে, সে যখন ভালো করে ফসলটা, অন্নদাতা কৃষক ফসল দিতে পারবে, সেই ফসলের দাম কমবে। এবার আপনি বললেন আলু চাষি আত্মহত্যা করছেন, যান আরামবাগে, শুধুমাত্র এই গত মাসে জানুয়ারি মাসে 6 জন কৃষক আত্মহত্যা করেছে। আপনি বলবেন কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। কৃষিমন্ত্রী জবাব চাই, জবাব দাও। শিবরাজ সিং চৌহান। আমি বলছি কেন? আলুর ফসল হয়েছে,
অন্যান্য বারের তুলনায় ভালো ফলন হয়েছে আলুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়িষ্যার সাথে ঝামেলা, ঝাড়খণ্ডের সাথে ঝামেলা, ওনার তো কোনো রাজ্যের সাথে ঝামেলা ছাড়া উনি তো থাকতে পারেন না। উনি বর্ডারগুলোকে সিল করে দিয়েছেন। এবার ওই যে বাঁকুড়া, বিষ্ণুপুর, মিদনাপুর, হুগলি, আরামবাগ এর আলুগুলো মূলত ওই ঝাড়খণ্ড, উড়িষ্যায় এক্সপোর্ট হয়। আলুগুলো বিক্রি করতে পারেনি কৃষকরা, একটার পর একটা কৃষক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনি আপনার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবেন, আপনার রাজনৈতিক বিরোধিতার অঙ্ককে আপনি সফল করবেন, আর তার খেসারত সাধারণ খেটে খাওয়া গরিব অন্নদাতা কৃষকরা ভোগ করবে কেন? এই প্রশ্নের জবাব চান? আমিও তো বলছি, আপনি কৃষক আত্মহত্যা নিয়ে বলছেন, আপনি কেন আরামবাগের 6 জন কৃষকের আত্মহত্যার হিসেব মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে চাইবেন না? কেন বর্ডার সিল করে আলু চাষি, কপি চাষিদের এইভাবে সর্বনাশ করা হলো? শুধু কলকাতায় বসলে হবে না, যান আপনি একটু কষ্ট করে এই বুমটা নিয়ে মাঠে ঘাটে যান, যেখানে আলুর ফলন হচ্ছে, তারকেশ্বর, আরামবাগ, পুরসুরা, খানাকুল, গোঘাট, ব্লকে ব্লকে যান। আপনি বলছেন না এই যে নরেন্দ্র মোদীর সরকার, আপনি জানেন মাখানা বোর্ড বিহার, আরও একটা আপনাকে দিচ্ছি আপনার পছন্দের বিহার বাজেট, মাখানা চাষি কত যাচ্ছে জানেন পশ্চিমবঙ্গে? আপনি আমাদের রাজ্য সরকার এবং আমাদের যে এই কলকাতার সকল্ড যে জেনারেশন, যে মানুষ, যে সম্প্রদায় রয়েছে, আমরা জানি না মাখানা, ও হ্যাঁ ওটা তো বিহার, ও তো বিহারের। ওই দেখবেন অনেকে, কালকে একজন তৃণমূলের মুখপাত্রকে বলতে শুনলাম ওটা খোট্টা খাবার, আমি জানি না। এবার শুনুন, ওই খোট্টা ফলন কোথায় হয়? উত্তর দিনাজপুরে 80,000 কৃষক, মালদায় 2 লাখ কৃষক, জলপাইগুড়িতে 30,000 কৃষক, এরকম রেজিস্টার্ড রয়েছে। 6.5 লাখ কৃষক মাখানা উৎপাদন করে এই পশ্চিমবঙ্গের মাটিতে। তারা 99% এক্সপোর্ট করে বিহারে। তাই বিহার কেন্দ্রিক মাখানা বোর্ডটা হয়েছে, যাতে পশ্চিমবঙ্গের কৃষকরা ওখানে বিক্রি করে তাদের এক্সপোর্টটা ভালো করে হয়, তারা যেন সঠিক মূল্যের মানে ফলন ফলিয়ে দামটা পায়। এবার আপনি বলুন, এই 6.5 লাখ মাখানা কৃষকদের জন্য এরপর হয়তো দেখতে পাবেন 8 দিনের পর ট্রেডমিল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে কিছু ঘোষণা করবে, কিন্তু এতদিন অবধি রাজ্য সরকারের এক শব্দ দেখান বাজেটে। এই 6.5 লাখ মানুষ ভোটার নয়, বাঙালি নয়, পশ্চিমবঙ্গবাসী নয়, এদের পরিবারের কথা কেউ চিন্তা করবেন না, নরেন্দ্র মোদী চিন্তা করেছে বলে হয়েছে। দ্বিতীয় কথায় আসি, আপনি বলছেন ডলার মূল্য। ডলারের মূল্য আপনি দেখবেন এটাকে বলা হচ্ছে হলো ডলার ডিপ্লোমেসি। এটার সাথে অন্যান্য কোনো ইয়ে নেই, কিন্তু ডলার নিজের মূল্যটাকে একদিক থেকে মার্কেটে বাড়াতে থাকছে। এটার অর্থ নয় অন্যান্য মূল্য কমছে। দেখবেন ডলারের নিরিখে ডলারের থেকে অনেক শক্তিশালী মুদ্রা হচ্ছে জাপানের মুদ্রা, অনেক স্থিতিশীল অর্থনীতি, আমেরিকার মতো আপ অ্যান্ড ডাউন করে না। আমেরিকা ধরুন 1 নম্বরে আছে বলে ওর 10 পয়েন্ট নামলেও 100 থেকে নামলেও 90। এবার দ্বিতীয় যে রয়েছে সে ধরুন 70-এ রান করছে, ফলে সে ছুতে পারছে না, কিন্তু ওর ফলটা ভালো হচ্ছে। আপ অ্যান্ড ডাউন হয় না, সেটা হচ্ছে হলো জাপান, একটা কন্টিনিউয়াস একটা প্রসেস ধরে রাখে। এবার কি করছে ডলার ডিপ্লোমেসিতে, কারণ এখন একটার পর একটা ভারতের রুপি, আজ থেকে 10 বছর আগে আপনি রুপিতে কতগুলো ইন্টারন্যাশনাল মার্কেটের ট্রানজ্যাকশান করতে পারতেন? আজকে আরব ওয়ার্ল্ডে যান, আপনি সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরবে যান, আপনি রুপি দিয়ে ট্রানজ্যাকশান করতে পারবেন। আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব জায়গায় যান, আপনি রুপি দিয়ে ট্রানজ্যাকশান করতে পারবেন। আপনি ইন্দোনেশিয়া এইসব জায়গায় যান, আপনি রুপি ট্রানজ্যাকশান করতে পারবেন। 2014 নরেন্দ্র মোদীর আগে রুপি ট্রানজ্যাকশান ছিল মাত্র 18টি রাজ্যে, মানে দেশে। এখন সেটা বেড়ে হয়েছে 78। অর্থাৎ অন্যান্য মুদ্রা উঠে আসছে, রুপি উঠে আসছে, ইয়েন উঠে আসছে ইত্যাদি। তো সেই জায়গায় ডলার ডিপ্লোমেসিতে আমেরিকা নিজের মুদ্রাকে শক্তিশালী দেখানোর জন্য সেটাকে বাড়াচ্ছে। এটার অর্থ নয় যে আমরা নামছি, ও বাড়াচ্ছে বলে মনে হচ্ছে ভারতের মূল্য কমছে, ভারতের রুপির হচ্ছে, ফল করছে প্রাইস, কিন্তু আদতে সেটা নয়। আর আমরা আমাদের অর্থনীতি এগোচ্ছে, আমরা আমাদের অর্থনীতিকে রুপি দিয়ে বিশ্লেষণ করব। আমরা আমাদের অর্থনীতিকে ডলার দিয়ে বিশ্লেষণ করতে যাব কেন? এটা কলোনিয়াল হেজিমনি। বাম আর কংগ্রেস ঢুকিয়ে দিয়েছিল। দেখো একদিকে বলবো মার্কিন সাম্রাজ্যবাদ, আবার অন্যদিকে বলবো যে ডলারের নিরিখে কমে যাচ্ছি। ডলারের নিরিখে কমতে না হলে যা করার পর, ডলারের নিরিখে চীন কমছে, কিউবা কমছে,
সেগুলো নিয়ে বলবে তো না 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 কিউবার অর্থনীতি স্থিতিশীল, আমেরিকার অর্থনীতি তো সাম্রাজ্যবাদী পুঁজিবাদী আগ্রাসনবাদী অর্থনীতি তখন। তো তাহলে এইগুলোর কোনো কথার কোনো গুরুত্ব আছে? আমি নরেন্দ্র মোদীর ওপর ক্ষুব্ধ আছি। নরেন্দ্র মোদী একটা জিনিসের দাম কমাননি, সেটা হচ্ছে ঘুমের ওষুধের দাম। যদি কমাতে পারতেন তাহলে আপনি দেখতে পারতেন যে এই লোকগুলোর মানে এই যে বিরোধী কংগ্রেস, তৃণমূল, সিপিএম কালকের বাজেট দেখার পর এরা ঘুমাতে পারছে না। তো এদের তো সস্তায় যদি একটু ঘুমের ওষুধের ব্যবস্থা করে মানে করে দেওয়া যেত তাহলে এরা একটু ঘুমাতে পারতো ভালো করে। এটার জন্য নরেন্দ্র মোদীকে আমি একটু দোষারোপ করছি। তৃণমূল মুখপাত্ররা আবারও বলছে মনরেগা প্রকল্প 100 দিনের কাজ, হ্যাঁ, মনরেগা প্রকল্পে কি হয়েছে? বরাদ্দই 86,000 কোটি টাকা মনরেগা প্রকল্পে বরাদ্দ রয়েছে। কে বলেছে? এই অশিক্ষিত অর্ধশিক্ষিত উন্মাদগুলোকে বলুন কাটমানির হিসেব ছেড়ে বাজেটটা খুলে পড়তে। 86,000 কোটি টাকা কোন ইউপি আমলে দিয়েছিল? 2005 থেকে 2014 9 বছর মনরেগা প্রকল্প চলেছে। দেখাতে বলুন একবার, একটা বাজেটে দেখাতে বলুন 86,000 কোটি টাকা দিয়েছে। চোর চিটিংবাজ দেখতে পাচ্ছে মনরেগা প্রকল্পে আমার কাটমানির হিসেবটা। ওখানে তো নির্মলা সীতারামন বলেননি এত% কাটমানির জন্য তৃণমূলের জন্য বরাদ্দ রইল। ওই জন্য ওরা বলছে এই দেখো কাটমানি নেই মানে ওদের কাছে বরাদ্দ নেই। তাছাড়া কি 86,000 কোটি টাকার ঐতিহাসিক বরাদ্দ রয়েছে মনরেগা প্রকল্প।